ড্রামার শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই যার নাম ছিল শিলিয়ান। তিনি মিং নামের একটি ছোট্ট মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি এখন থেকে আমার পেছন পেছন আর আসবে না, আর যদি তারপরেও তুমি আমার পেছনে আসো তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নিব। আর এই লোকটা ছিল মিং এর আঙ্কেল। এরপর সিন শিফট হয় 10 বছর পরে, যেখানে আমরা মিংকে দেখতে পাই। এখন ও অনেক বড় হয়ে গেছে আর আজকে ও ওর আঙ্কেলের অন্যায় কাজের শাস্তি দিতে এসেছে। তাই ও ওর আঙ্কেলের কোম্পানির যত ইলিগাল ইনফরমেশন ছিল সেগুলো সব আঙ্কেলের ল্যাপটপ থেকে নিয়ে নেয়। কিন্তু তখনই ওর আঙ্কেল একটি মেয়েকে নিয়ে রুমের ভেতর চলে আসে, যার কারণে মিং এখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওর আঙ্কেল বাসার ভেতর ঢুকেই বুঝতে পারে যে তার বাসায় নিশ্চয়ই কেউ ছিল। এজন্য আঙ্কেল পুরো বাসাটা খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই পায় না। তাই আঙ্কেল ওই মেয়েটির কাছে এসে বলে, আজকে আমার মুড নেই, তাই এখন তুমি এখান থেকে চলে যাও, আমি একটু রেস্ট নিতে চাই। এরপর মিং এর আঙ্কেল যখন তার ল্যাপটপটা অন করে তখন উনি বুঝতে পারে যে ল্যাপটপটা অনেক বেশি গরম, অর্থাৎ নিশ্চয়ই কেউ তার বাসায় এসে ল্যাপটপটা ইউজ করেছে। এটা বুঝতে পেরে উনি ওনার সব লোকেদেরকে পাঠিয়ে দেয় কে বাসায় ঢুকেছিল সেটা খুঁজে বের করার জন্য। কিন্তু মিং তো আঙ্কেলের সামনে দিয়েই চলে যায় আর ওর আঙ্কেল কিছুই বুঝতে পারে না, কারণ আঙ্কেল মিংকে ছোটবেলায় দেখেছিল আর মিং এখন অনেক বড় হয়ে গেছে, তাই উনি মিংকে চিনতেই পারে না। এদিকে মিং এর কাছে আঙ্কেলের সব ইনফরমেশন চলে আসে, তাই ও ওর আঙ্কেলকে একটি মেসেজ করে বলে, পাপ কিন্তু কখনোই চাপা থাকে না, কেমন লাগছে এখন? এটা দেখে মিং এর আঙ্কেল অনেক বেশি রেগে যায়। এরপর আমরা তাও নামের একটি মেয়েকে দেখতে পাই। তাও ওর হাজবেন্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে কিনা তা জানার জন্য মিংকে হায়ার করে। আসলে মিং একজন ডিটেকটিভ, তাই ও খুব সহজেই অন্যের ইনফরমেশন বের করতে পারে। তখন মিং তাওকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে কিনা এটা আমি খুব দ্রুত আপনাকে জানিয়ে দিব। এরপরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল হিয়ন। আর হিয়ন ছিল মিং এর একজন পার্টনার। ও মিংকে কল করে কাজের কিছু ইনফরমেশন দেয়। তখন মিং বলে, ঠিক আছে, তোমার কাজ এই পর্যন্তই ছিল, আর বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। এরপর মিং একটি ক্লাবে চলে আসে যেখানে তাওয়ের হাজবেন্ড মাও ছিল। এখানে মিং অনেক প্ল্যান করে এসেছিল, তাই ও মাওকে বলে, তুমি কি আমার সাথে একটি গেম খেলবে? আসলে এই গেমের নিয়মটা ছিল এমন, যে হারবে তাকে ড্রিঙ্কস করতে হবে। তবে গেম খেলার সময় মিং একবারও হারে না, কিন্তু মাও প্রতিবার হেরে যায়, যার কারণে ওকে প্রচুর ড্রিঙ্কস করতে হয়। অন্যদিকে আমরা চ্যান নামের একটি ছেলেকে দেখতে পাই, আর চ্যান ছিল এই ক্লাবের মালিক। আর আজকে ও এখানে এসেছে মাওয়ের সাথে দেখা করার জন্য, কারণ মাও যতবারই এই ক্লাবে আসে ততবারই কোনো না কোনো ঝামেলা করে। এরপর মিং মাওকে মাতাল বানিয়ে জিজ্ঞেস করে, তোমার কয়টা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে? যেহেতু মাও মাতাল ছিল তাই ও সবকিছু মিংকে বলে দেয়। আর মিং মাওয়ের ওয়াইফকে সত্যটা জানানোর জন্য সবকিছু রেকর্ড করে রাখে। পরের দিন সকালে মিং যখন ঘুম থেকে ওঠে তখন ও তো পুরো অবাক হয়ে যায়, কারণ এটা ওর বাসা ছিল না। আসলে গতকাল রাতে মিংও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, যার কারণে ওর কিছুই মনে ছিল না যে ও এখানে কিভাবে আসলো। অন্যদিকে আমরা চ্যানকে দেখি যে কিনা মিং এর ছবি দেখছিল। এরপর মিং বাইরে এসে চ্যানকে দেখে ভাবতে থাকে, এটা আমি কার বাসায় চলে আসলাম। তখন চ্যান মিংকে বলে, এত টেনশন করার কিছু হয়নি, কারণ গতকাল রাতে তুমি আমার ক্লাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে, এজন্যই আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তবে তোমার জন্য একটি খারাপ খবর আছে, আর সেটা হলো গতকাল রাতে তুমি অনেক মাতাল হয়ে আমার ক্লাবের অনেক দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলেছো, যার ক্ষতিপূরণ তোমাকে এখন দিতে হবে। তখন মিং একটু ভাব নিয়ে বলে, আমি কি এমন ভেঙে ফেলেছি যার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে? তখন চ্যানের অ্যাসিস্ট্যান্ট মিংকে সবকিছু একটি লিস্ট দেয় যা যা ও ভেঙে ফেলেছিল, আর এসব জিনিসপত্র অনেক বেশি দামি ছিল। যা শুনে মিং তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, গতকাল রাতে আমি কিভাবে এত জিনিসপত্র ভাঙলাম। তখনই আমাদেরকে এখানে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মাও একটি মেয়েকে জোর করে ড্রিঙ্কস করানোর চেষ্টা করছিল। তখনই ওই মেয়েটিকে বাঁচানোর জন্য মিং মাওয়ের সাথে মারামারি করতে শুরু করে, আর এই মারামারি করার সময় ও এসব জিনিসপত্র ভেঙে ফেলেছিল। তখনই সেখানে চ্যান চলে আসে, আর ও মিংকে মারামারি করতে দেখে পুরাই ফিদা হয়ে যায়। যা দেখে মিং চ্যানের কাছে এসে বলে, এমন ভাবে তাকানোর কি আছে, এর আগে কি কোনো সুন্দরী মেয়ে দেখোনি? আর চ্যান ওর এসব কথা শুনে এখানে হেসে দেয়। এরপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট মিংকে বলে, তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, আর এখন এসবের জন্য
জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক তখনই হঠাৎ করে মিং ওখানে অজ্ঞান হয়ে যায় আর চ্যানের ওপরই পড়ে যায়, যার কারণে চ্যান বাধ্য হয়ে মিংকে নিজের বাসায় নিয়ে চলে আসে। এরপর সিন শিফট হয় বর্তমানে। এখানে মিং দাঁড়িয়ে পড়ে আর এমন ভাবে চ্যানের দিকে যায় যা দেখে মনে হচ্ছিল হয়তো ও এখন চ্যানকে মারবে, কিন্তু মিং এরকমের কিছুই করে না, বরং ও চ্যানের সামনে গিয়ে বলে, প্লিজ স্যার, এগুলোর দাম অনেক বেশি, এগুলোর দাম কি একটু কমানো যায় না? এত টাকা আমি কিভাবে দিব? কিন্তু চ্যান তো মিং এর দিকেই হা করে তাকিয়েছিল, কারণ মিং এর কথাগুলো ওর কাছে অনেক বেশি কিউট লাগছিল। কিন্তু তখনই চ্যানের অ্যাসিস্ট্যান্ট মিংকে বলে, আমরা তোমাকে কিছু টাকা কম করে দিতে পারি যদি তুমি আমাদের ক্লাবটাকে ক্লিন করে দাও। এটা শুনে মিং তো অ্যাসিস্ট্যান্টের ওপর অনেক রেগে যায়। আরও চ্যানকে বলে, প্লিজ স্যার, তাহলে আপনি আমাকে 1 মাসের সময় দেন, আমি এই 1 মাসের ভেতর আপনার সব টাকা পরিশোধ করে দিব। তখন চ্যান মিংকে কাছে টেনে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হলো এই 1 মাসে আমি তোমাকে যা যা করতে বলবো তোমাকে তাই তাই করতে হবে। আর মিং এর শর্তটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাইও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি মিং মাওয়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমি তোমার যতগুলো অ্যাফেয়ারের প্রমাণ বের করেছি আমি সবগুলোই তোমাকে দিয়ে দিব, কিন্তু তার বদলে তোমাকে আমায় টাকা দিতে হবে, এখন ডিসিশন তোমার। এখানে মাও টাকা দিতে রাজি হয়ে যায় আর মাও মিংকে বলে, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। আর উনি মিংকে কিছু ছবি দিয়ে বলে, আমার ওয়াইফ এই জায়গাগুলোতে কেন যায় এই খবরটা আমাকে দিতে হবে। মিং ও কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর মিং কাজটা কমপ্লিট করার জন্য ওই জায়গায় চলে আসে যেখানে মাওয়ের ওয়াইফের আসার কথা ছিল, কিন্তু ভেতরে ঢুকে মিং কোথাও তাওকে দেখতে পায় না। ঠিক তখনই একটি মেয়ে মিং এর কাছে এসে বলে, আপনি আমার সাথে চলুন। আসলে এই মেয়েটা মিংকে অন্য একটি মেয়ে ভেবেছিল, আর মিং এখানে ভাবে হয়তো মেয়েটার সাথে গেলে তাওয়ের সাথে দেখা হয়ে যেতে পারে, যার কারণে ও ওই মেয়েটার সাথে চলে যায়। তারপর ওই মেয়েটা মিংকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। তখনই সেখানে লিন নামের একটি মেয়ে চলে আসে, আর লিন হলো চ্যানের কাজিন। আর এখানে লিন এসে মিং এর গায়ে এই ড্রেসটা দেখে অনেক বেশি রেগে যায়, কারণ এই ড্রেসটা ওর পরার কথা ছিল। ও রেগে মিংকে বলে, এই ড্রেসটা তো চ্যান আমার জন্য এনেছিল, তুমি কেন পরেছো? এখন এই ড্রেসটা খুলে ফেলো। ঠিক তখনই সেখানে চ্যান চলে আসে, আর চ্যান মিংকে দেখে পুরোই লাড্ডু হয়ে যায়, কারণ এখানে মিংকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর চ্যান ওদের কাছে এসে বলে, এখানে তোমরা ঝগড়া করছো কেন? তখন লিন চ্যানকে বলে, তুমি আমাকে যে ড্রেসটা দিয়েছিলে সেটা এই মেয়েটা কোথা থেকে এসে যেন সেই ড্রেসটা পরে ফেলেছে। চ্যান তখন সবাইকে অবাক করে দিয়ে বলে, ওকে আমি এখানে ডেকেছি, আর এই ড্রেসটা পরার জন্য আমি ওকে পারমিশন দিয়েছি। যা শুনে লিন তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর ও মিং এর ওপর অনেক বেশি রেগে যায়, কারণ ও চ্যানকে পছন্দ করে। এরপর চ্যান মিং এর কাছে এসে বলে, চলো এখান থেকে যাওয়া যাক। মিংও কোনো কিছু না ভেবে ওর সাথে চলে যায়। এরপর ওরা একটা অনুষ্ঠানে চলে আসে, আর ওদের দুজনকে একসাথে অনেক বেশি কিউট লাগছিল, যার কারণে সবাই ওদের দিকেই তাকিয়েছিল। এদিকে এখানে তাও নামের ওই মেয়েটাও ছিল, কারণ এখানে একটি জমি বিক্রির নিলাম হচ্ছিল। যখনই ওই জমির প্রজেক্টটা শো করা হয় তখন চ্যান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে চ্যান অনেক ছোট ছিল আর ও ওর মাকে ডাকছিল, কিন্তু চারিদিকে আগুন ছড়িয়ে পড়ার কারণে ও ওর মাকে হারিয়ে ফেলে। আর এদিকে এই জমির প্রজেক্ট দেখে মিং এর চোখেও পানি চলে আসে। আর আমরা দেখি মিং যখন ছোট ছিল সবাই ওকে বেঈমানের মেয়ে বলছিল, কারণ সবাই মনে করছিল এই আগুনটা মিং এর বাবাই লাগিয়েছে। এরপর চ্যান জমিটা দ্বিগুণ দাম দিয়ে কিনে নেয়, যা দেখে মিং অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে চ্যান এত দাম দিয়ে এই জমিটা কেন কিনলো। এরপরের সিনে আমরা দেখি চ্যান একটা জিনিস নিয়ে খুব চিন্তিত ছিল, যেটা হলো মিং চ্যানকে বলেছে, আমি এই জমিটা কিনতে চাই, কারণ এই জমিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। চ্যান তখন মিংকে জিজ্ঞেস করে, কিসের স্মৃতি? তখন মিং বলে, যখন জমিটাতে আগুন লেগে গিয়েছিল তখন আমি আমার সব কাছের মানুষদেরকে হারিয়ে ফেলেছি। এসব কথা ভেবে চ্যান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, মিং এর সব ইনফরমেশন আমার লাগবে। অন্যদিকে মিং হিয়নের সাথে দেখা করতে এসেছিল, আর ওকে বলে, আমি ছোটবেলা থেকে যে জমিটা কিনতে চেয়েছিলাম সেটা এখন চ্যান কিনে ফেলেছে, তাই আমি এখন ওর সাথে থেকে ইনভেস্টিগেশন করতে চাই। এ কথা শুনে হিয়ন বলে, এই ঘটনার 10 বছর পার হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন করে কি এমন হবে? এর উত্তরে মিং বলে, কিছু হোক বা না হোক, আমি শুধু আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। এরপর মিং চ্যানের জন্য একটি কেক নিয়ে আসে, যা দেখে চ্যানের মনে পড়ে যায় যে ছোট্টবেলায় একটি মেয়ে ওকে ঠিক এইরকমেরই একটি কেক দিয়েছিল। এখানে মিং চ্যানকে কেক দিয়ে বলে, এই কেকটা অনেক টেস্টি, আর ওকে বলে, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। এই কথা শুনে চ্যান বলে, আচ্ছা আমি তোমাকে যা যা করতে বলবো তুমি সব কথাই মেনে নিবে, তাই না? তখন চ্যান মিংকে নিজের পছন্দ ও অপছন্দের কথা
কথাগুলো বলতে থাকে আর মিংও সবকিছু নোট করে রাখে। এরপর চ্যান মিংকে বলে আমার একটা মিটিং আছে, চলো সেখানে আমাদের যেতে হবে। এরপর চ্যান ওর একটা আঙ্কেলের সাথে মিট করতে চলে আসে। এখানে ওর আঙ্কেল ওকে বলে এখন তো তুমি আমার সাথে কোনো ডিলই করো না, আর এমন ভাবে বিজনেস করলে তুমি তো লস করবে। চ্যান তখন বলে আঙ্কেল আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই আমি জানি কার সাথে ডিল করলে লাভ হবে আর কার সাথে ডিল করলে লস হবে। আসলে চ্যান ওর এই আঙ্কেলকে একদমই পছন্দ করে না, কারণ ওর এই আঙ্কেলটা অনেক বেশি লোভী ছিল। এরপর আঙ্কেল চ্যানকে বলে তোমার তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে করবে কবে? এর উত্তরে চ্যান বলে আমি এখন বিয়ে করতে চাই না। তখন আঙ্কেল বলে তুমি যদি চাও তাহলে আমার মেয়ে লিনের সাথে তোমার বিয়ে দিতে পারি। কিন্তু চ্যান মানা করে দিয়ে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু চ্যানের আঙ্কেল এই বিষয়টা নিয়ে অনেক বেশি রেগে যায়, যার ফলে সে চ্যানের ওপর চায়ের কাপ ছুঁড়ে মারে। কিন্তু মিং চায়ের কাপটা ধরে ফেলে, আর মিং চায়ের কাপটা ধরার পর ভাবতে থাকে আরে এটা আমি কি করলাম, এখন যদি ওরা বুঝতে পেরে যায় আমি একজন ডিটেকটিভ তাহলে তো প্রবলেম হবে। তাই ও নাটক করে বলে সরি আঙ্কেল আমি এটা ধরতে চাইনি, কিন্তু কিভাবে যে ধরে ফেললাম সেটা আমি নিজেও জানি না। মিং এর এসব কথা শুনে চ্যান তো অনেক রেগে যায়, আর মিংকে বলে আমি কি তোমাকে বলেছি ওনাকে সরি বলতে? যাও এখান থেকে বাইরে যাও। এরপরের সিনে আমরা দেখি হিয়ন মিং এর হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর ওকে বলে আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে চ্যানের সাথে কাজ করতে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। তখন মিং বলে তুমি চিন্তা করো না, আর ওরা তো জানে না আমি কে, তাই কোনো সমস্যা হবে না। এ বিষয় নিয়ে ওরা দুজন অনেক মজা করছিল। এদিকে চ্যান আবার মিং এর জন্য মেডিসিন নিয়ে আসে, কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে ও অনেক বেশি জেলাস ফিল করে আর রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিং মেয়েদের ড্রেস পরে চ্যানকে ঘুম থেকে উঠাতে আসে। চ্যান ঘুম থেকে উঠে মিংকে এই ড্রেসে দেখে ওকে জিজ্ঞেস করে তোমাকে এই ড্রেস পরতে কে বলেছে? এর উত্তরে মিং বলে আজকে আমি তোমার সব পছন্দের খাবার তৈরি করেছি, তাই এই ড্রেসটা পরেছি, আর এখন তাড়াতাড়ি উঠো আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসো। এরপর খাবার খাওয়ার সময় চ্যান মিংকে বলে আজকে তোমাকে ক্লাবে যেতে হবে। এর উত্তরে মিং বলে ঠিক আছে। এরপর মিং খুব সুন্দর করে রেডি হয়ে ক্লাবে চলে আসে। ক্লাবে আসার পর একটি ওয়েটার মিংকে জিজ্ঞেস করে তুমি কি এখানে নতুন জয়েন করেছো? তাহলে এটা নাও, এই ড্রিঙ্কস গুলো তুমি 205 নম্বর রুমে দিয়ে আসো। এ কথা শুনে মিং মনে মনে বলে ওর কি আমাকে দেখে ওয়েটার মনে হলো? কিন্তু মিং চ্যানের বিশ্বাস অর্জন করতে চায়, তাই মিং ওয়েটারের কথা মতো ড্রিঙ্কস গুলো নিয়ে 205 নম্বর রুমে চলে আসে। এদিকে ওই ওয়েটার চ্যানের অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আপনি যে মেয়ের কথা বলেছিলেন সে এখানে চলে এসেছে আর কাজ হয়ে গেছে। এরপর আমরা চ্যানকে দেখতে পাই। আসলে চ্যান প্ল্যান করেই মিংকে ক্লাবে পাঠিয়েছিল, কারণ মাও নামের সেই লোকটি সবসময় ওদের ক্লাবে এসে ড্রিঙ্কস করে আর টাকা না দিয়েই চলে যায়। তাই চ্যান আজকে মিংকে পাঠিয়েছে মাওকে শিক্ষা দেওয়ার জন্য। এরপর মিং মাওয়ের রুমে এসে সবকিছুর ভিডিও করে নেয়, যা দেখে মাও বলে আরে তুমি আবার এখানে কি করছো? এর উত্তরে মিং বলে আমি কি করব বলো, তোমাকে ধরার জন্যই সবাই আমাকে হায়ার করে। এরপর মিং মাওকে ব্ল্যাকমেল করে বলে আজকে তুমি এই ক্লাবের সব বিল পরিশোধ করবে, আর তা না হলে মোবাইলে ভিডিও আছে আর এটা নিয়ে আমি কি করব সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। এই কথা বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে মিং এর এসব কাজ দেখে ক্লাবে থাকা সব ওয়েটাররা হাততালি বাজাতে শুরু করে। এর পরের দিন মিং আবারও ক্লাবে আসে আর সেখানে থাকা একটি ওয়েটারকে বলে আমি যাদেরকে এখানে আসতে বলেছিলাম তারা সবাই কি এখানে চলে এসেছে? এর উত্তরে ওয়েটারটা বলে হ্যাঁ, আসলে মিং ওইসব মানুষদেরকে এখানে ডেকেছিল যারা ওই জমিতে থাকা শপের মধ্যে কাজ করত। এখানে মিং ওদের সাথে কথা বলে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাইছিল, কিন্তু তাদের সাথে কথা বলেও মিং কোনো ইনফরমেশন পায় না, কারণ তাদের মধ্যে কেউ কেউ আগুন লাগার আগে কাজ ছেড়ে দিয়েছিল, আবার কেউ কেউ আগুন লাগার পরে কাজে জয়েন করেছে। ওদের কাছ থেকে কোনো ইনফরমেশন না পেয়ে মিং তো অনেক বেশি হতাশ হয়ে যায়, এজন্য ও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এরপর এখানে চ্যান চলে আসে আর দেখে মিং ড্রিঙ্কস করে মাতলামি করছে, এজন্য চ্যান মিংকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু মিং এখান থেকে যেতে চাইছিল না। আর মিং চ্যানকে বলে তুমি আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে চাইছো কেন? তুমি কি আমাকে পছন্দ করো? এর উত্তরে চ্যান বলে বাজে কথা বন্ধ করো আর এখান থেকে এখনই বাসায় চলো। কিন্তু মিং এখান থেকে কিছুতেই যেতে চাইছিল না, তাই চ্যান ওকে কোলে করে ওখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় মিং চ্যানকে বলে আরে তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না, বরং আমি তোমাকে সবার কাছ থেকে প্রোটেক্ট করব। এ কথা শুনে চ্যানের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় ওর এক ফ্রেন্ড ওকে ঠিক একই কথা বলেছিল। আসলে ওই ছোট মেয়েটাই ছিল মিং, কিন্তু পরে ওরা আলাদা হয়ে গিয়েছিল। এরপর চ্যান মিংকে বলে তুমি আসলে কে? তবে মিং হেসে এই বিষয়টাকে উড়িয়ে দেয়। এরপর ওরা বাসায় চলে আসে। যেহেতু মিং মাতাল ছিল
তাই ও না বুঝেই চ্যানের কাছাকাছি চলে আসে, এমনকি ওকে কিস করে। এদিকে চ্যান ওকে আটকায় না, কারণ ও তো মিংকে পছন্দ করে। এরপর সকালবেলা মিং যখন ঘুম থেকে ওঠে তখন ও নিজেকে চ্যানের রুমে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি চ্যানের রুমে কি করছি। এরপর অনেক ভাবার পর ওর গতকালকের ঘটনা মনে পড়ে যায়, যেখানে ওরা দুজন একে অপরকে কিস করছিল। এসব কথা মনে করে মিং তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও তো চ্যানকে পছন্দ করে। এরপর ও রুম থেকে যখন বের হয় তখন বাসার সার্ভেন্ট এসে ওকে বলে, ম্যাম, স্যার এখন একটু বাইরে গেছে, তাই আমাদের আপনার খেয়াল রাখার জন্য বলে গেছে, তাই আপনার কিছু লাগলে আমাদেরকে বলবেন। তখন মিং ওদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা এই বাসায় কোনো মেয়ে আসলে কি এভাবেই তাদেরকে কেয়ার করা হয়? এর উত্তরে ওরা বলে যে, ম্যাম, এই বাসায় তো এর আগে কখনো কোনো মেয়ে আসেনি, আপনিই প্রথম। এই কথা শুনে মিং তো আরো বেশি খুশি হয়ে যায় আর ভাবে নিশ্চয়ই চ্যান সিঙ্গেল। এদিকে আমরা হিয়নকে দেখতে পাই, ও মিংকে কল করে বলে আমাদের এজেন্সির সিস্টেমকেও হ্যাক করে নিয়েছে। যা শুনে মিং বলে, ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে দেখা যায় ওদের এজেন্সিতে ওইসব লোকেরা যাচ্ছিল যাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে মিং টাকা নিয়েছিল। এদিকে লিন চ্যানের কাছে এসে মিং এর কিছু ছবি দেখায় আর বলে, দেখো মিং কতটা খারাপ মেয়ে, ওর কত ছেলের সাথে সম্পর্ক রয়েছে। এটা দেখে চ্যান বলে, বাহ, ছবিগুলো তো অনেক সুন্দর হয়েছে, তুমি ফটোগ্রাফার কেন হয়ে যাও না? এই কথা শুনে লিন বলে, দেখো মিং মেয়েটা ভালো না, তুমি বাসা থেকে ওকে বের করে দাও। কিন্তু চ্যান এতে রাজি হয় না। এরপরও বাসার সার্ভেন্টের কাছে কল করে জিজ্ঞেস করে মিং কি করছে। এর উত্তরে সার্ভেন্ট বলে, মিং তো কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে। কথা শুনে চ্যান অনেক বেশি রেগে যায় আর বলে, এই খবরটা তুমি আমাকে আরো আগে দিতে পারলে না? এই কথা বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে আমরা মিং আর হিয়নকে দেখতে পাই, ওরা ওদের অফিসের সামনে যায়, কিন্তু সেখানে আগে থেকেই ওই লোকগুলো দাঁড়িয়ে ছিল। তাই মিং হিয়নকে কিছু ফাইল দিয়ে বলে, এগুলো নিয়ে তুমি এখান থেকে চলে যাও আর আমি ওদেরকে সামলে নিচ্ছি। এরপর মিং দৌড়াতে শুরু করে, যা দেখে সব লোকেরা ওর পিছু পিছু দৌড়াতে থাকে আর এই সুযোগে হিয়ন ওই ফাইলগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই লোকগুলো মিং এর কাছে টাকা চায় আর বলে, তুমি আমাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছো, সেগুলো ফেরত দাও। তখনই সেখানে চ্যান চলে আসে আর সবাইকে বলে, তোমরা কত টাকা পাও, আমি তোমাদের সব টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু মিং তখন চ্যানের হাতটা ধরে আর বলে, দৌড়াও। কথা বলে ওরা দৌড়াতে শুরু করে। তবে পালানোর সময় চ্যানের সব কথা মনে পড়ে যায়। এই মিংই হলো ওর ছোটবেলার ফ্রেন্ড। এজন্য চ্যান মিংকে থামিয়ে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি? আসলে চ্যান অনেক আগেই মিং এর বইয়ের ভেতরে ওর ছোটবেলার একটি ছবি দেখে নিয়েছিল। এরপর চ্যান মিংকে জড়িয়ে ধরে বলে, আমি আর কখনো তোমাকে হারিয়ে যেতে দিব না। এরপর ওরা বাসায় চলে আসে। বাসায় আসার পর মিং এর কাছে হিয়নের কল আসে আর বলে, তুমি ঠিক আছো? মিং বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আর এখন আমাকে বলো, তোমাকে যেই ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো ঠিক আছে তো? এর উত্তরে হিয়ন বলে, হ্যাঁ ঠিক আছে। মিং তখন বলে, তুমি ওখানেই থাকো, আমি একটু পর আসছি। এদিকে চ্যান ভাবে হয়তো মিং ওর জন্যই অফিসে গিয়ে কাজ করবে, তাই ও মিং এর কাছে এসে বলে, এখন তোমাকে আর অফিসে গিয়ে কাজ করতে হবে না। কিন্তু মিং বলে, আমাকে যেতেই হবে, কারণ ওই জমির প্রজেক্টটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথা শুনে চ্যান বলে, তুমি যদি শুধুমাত্র ওই জমির প্রজেক্টের কাজের জন্যই অফিসে যেয়ে থাকো তাহলে তুমি চিন্তা করো না, এই জমির প্রজেক্ট আমি অন্য কাউকেই দিব না। এই কথা শুনে মিং তখন বলে, এই কথা তুমি আমাকে আগে বললেই তো পারতে, তাহলে আমি এত বেশি কষ্ট করতাম না। এই কথা বলে ও ঘুমাতে চলে যায়। পরের দিন চ্যান ওর আঙ্কেলের সাথে দেখা করতে আসে। ওর আঙ্কেল বলে, ওই জমিটায় আমাদেরকে নতুন করে কাজ শুরু করতে হবে। চ্যান তখন বলে, আঙ্কেল আপনি এই নিউজটা দেখেননি? এই জমিটার মাটিতে এমন কিছু পাওয়া গেছে যে এখন আমরা যদি ওই জমিতে কাজ শুরু করি তাহলে আমাদের অনেক বেশি লস হবে। আর এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি মধ্যরাতে চ্যান মিংকে ঘুম থেকে উঠিয়ে ওই জমির কাছে নিয়ে আসে আর দামি দামি কিছু জিনিসপত্র তুলে নেয়। এরপর মিং চ্যানকে কল করে বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। চ্যান বলে, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। চ্যান যখন মিং এর সাথে দেখা করতে চলে আসে তখনই চ্যানের আঙ্কেল ওকে মেসেজ করে জানিয়ে দেয় যে ওই জমিতে যে আগুন লাগিয়েছিল সেটা আর কেউ না, বরং মিং এর বাবাই ছিল। এই কথা শুনে চ্যান তো অনেক বেশি রেগে যায় আর ওখান থেকে চলে যায়, কারণ ওই দিনের আগুনের কারণেই ও ওর মাকে হারিয়েছিল। এরপর চ্যান বাসায় এসে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। তখনই সেখানে মিং চলে আসে আর চ্যানকে বলে, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি আসোনি কেন? চ্যান তখন বলে, তুমি তো আমাকে বলেছিলে ওই আগুনে নাকি তুমি তোমার সব আপনজনদের হারিয়ে ফেলেছিলে, তাহলে এটা বলনি কেন যে ওই আগুনটা তোমার বাবাই লাগিয়েছিল? এর উত্তরে মিং বলে, আমার বাবা আগুন লাগায়নি, কারণ ওই আগুনে পুড়ে আমার বাবাও মারা গিয়েছিল। যদি তিনি ওই কাজটা সত্যি করে থাকতেন তাহলে তিনি তো মারা যেতেন না। কিন্তু চ্যান মিং এর কথা বিশ্বাস
করে না। এজন্য সকালবেলায় মিং ওর সব জিনিসপত্র নিয়ে চ্যানের বাসা থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে লিন চলে আসে আর মিং এর হাত থেকে জিনিসপত্রগুলো ফেলে দেয়। এদিকে তখন আবার চ্যান চলে আসে, তাই লিন চ্যানের কাছে গিয়ে বলে, আমি তো মিং কি কি নিয়ে যাচ্ছিল সেটা দেখছিলাম, কারণ ও তো তোমার ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যেতে পারে। এখানে চ্যান যেহেতু মিং এর ওপর রেগেছিল, তাই ও লিনকে বলে, তুমি একদম ঠিক কাজই করেছো, কারণ ও কত মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে তার তো কোনো হিসাব নেই। এবার বলো আমার টাকা কবে দিবে? তখনই সেখানে হিয়ন চলে আসে আর বলে, তুমি কত টাকা পাবে? আমি তোমার সব টাকা দিয়ে দিচ্ছি। এরপর হিয়ন চ্যানকে একটি কার্ড দিয়ে বলে, তোমার যত টাকার প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নাও। এরপর চ্যান হিয়নের কাছে এসে বলে, তাহলে ছোটবেলায় আমি যে তোমার উপকারটা করেছিলাম সেটা কখন পরিশোধ করবে? আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ছোটবেলায় ওই দুর্ঘটনার সময় হিয়নও ছিল। এখানে হিয়ন কিছু বলার আগেই মিং ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। ওরা চলে যাওয়ার পর চ্যান মিংকে অনেক বেশি মিস করছিল, কারণ ও সত্যি মিংকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এদিকে হিয়ন মিং এর মন ভালো করার জন্য একটি কেক নিয়ে আসে আর বলে, এটা তুমি খেয়ে নাও, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। তখন মিং বলে, তুমি আবার এসব করতে গেলে কেন? এমনিতেই আমি খুব টেনশনে আছি, তোমার টাকাটা কখন ফেরত দিব? হিয়ন তখন মিংকে বলতে চায়, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু বলতে পারে না। পরের দিন চ্যান হিয়নের কাছে একটি খেলনা নিয়ে চলে আসে আর বলে, এটা তো তোমার পছন্দের খেলনা, তাই আমি তোমাকে এই খেলনাটা গিফট করতে আসলাম। তাছাড়া তোমার কি নিজের আসল নামটা মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? আসলে চ্যানের মা মারা যাওয়ার সময় চ্যানকে হিয়নের মায়ের কাছে রেখে যায় আর তাকে বলে চ্যানকে বাঁচানোর জন্য, কিন্তু হিয়নের মা তখন চ্যানের গলা থেকে ওর চেনটা খুলে হিয়নকে দিয়ে দেয় আর ওদের দুজনের নামও বদলে ফেলে। অর্থাৎ চ্যানের আসল নাম হিয়ন আর হিয়নের আসল নাম চ্যান। আর হিয়নের মায়ের ওদের নাম বদল করার কারণ হলো চ্যানের ফ্যামিলি তখন থেকেই অনেক বড় লোক ছিল, তাই তিনি নিজের ছেলেকে হিয়ন বানিয়ে আসল হিয়নের পরিবারে দিয়ে আসে। বর্তমানে আমরা দেখি হিয়ন ওর দাদুর সাথে দেখা করতে এসেছে, তখন ও হসপিটালের মধ্যে উকিল দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, আপনারা এখানে কি করছেন? তখন উকিল বলে, তোমার দাদু সবকিছু নতুন করে উইল করতে চায়। এ কথা শুনে হিয়ন অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, কেন দাদু আবার সবকিছু নতুন করে উইল করতে চায়। এসব কথা ভেবে হিয়ন যখন লিফটে করে যাচ্ছিল তখন ও উকিলকে চ্যানের সাথে কথা বলতে দেখে ফেলে, যা দেখে ও বুঝে যায় যে হয়তো দাদু সব সত্য কথা জেনে গেছে। এজন্য তিনি আবারও নতুন করে উইল করতে চায় আর চ্যানকে সবকিছু দিয়ে দিতে চায়। এসব কিছু নিয়ে হিয়ন প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এরপর হিয়ন ওর দাদুর কাছে চলে আসে। ওর দাদু অনেক অসুস্থ ছিল, এজন্য ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এখানে এসে হিয়ন ওর দাদুর সাথে কাটানো সব মুহূর্তগুলোর কথা মনে করছিল। আসলে এটা হিয়নের আসল দাদু ছিল না, কিন্তু ছোটবেলা থেকে যেহেতু ও ওনার সাথেই বড় হয়েছে, তাই হিয়ন ওর দাদুকে মানে চ্যানের আসল দাদুকে খুব ভালোবাসতো। কিন্তু এখন যেহেতু ওর দাদু সব সম্পত্তি চ্যানের নামে করে দিতে চাইছিল, এজন্য হিয়ন ওর দাদুকে মেরে ফেলতে এখানে এসেছে। ওর দাদুকে মারতে ওর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ও আর সেই আগের গরিব জীবনে ফিরে যেতে চায় না, তাই এখন কষ্ট হলেও এটা ওকে করতেই হবে। এসব কথা ভেবে ও যখন ওর দাদুর অক্সিজেন মাস্কটা খুলে দিতে যাচ্ছিল তখনই সেখানে মিং চলে আসে আর ওর হাতটা ধরে ফেলে এবং বাইরে নিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি এসব কি করতে যাচ্ছিলে? এর উত্তরে হিয়ন বলে, এছাড়া আমি কি করব বলো? আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। আমি যতই সেই ঘটনা থেকে বের হতে চাই, তুমি আর চ্যান মিলে ততই সেই ঘটনাকে সামনে আনতে চাও। কিন্তু কেন তোমরা এরকমের পাগলের মতো সেই ঘটনার পেছনে পড়ে আছো? হিয়নের এমন ব্যবহার দেখে মিং অনেক ভয় পেয়ে যায়, যা বুঝতে পেরে হিয়ন বলে, দেখো আমি এমনটা করতে চাইনি, আই এম সরি। এদিকে চ্যান তখন মিংকে বারবার কল করছিল। এখানে মিং এর অজান্তেই ফোনটা রিসিভ হয়ে যায়, যার ফলে চ্যান ওদের সব কথা শুনতে থাকে। এদিকে মিং হিয়নকে বলে, সত্যি করে বলো তো তুমি ওই ঘটনার মুখোমুখি কেন হতে চাও না? কি হয়েছিল 10 বছর আগে? নিশ্চয়ই তুমি কিছু জানো, প্লিজ আমাকে সবকিছু খুলে বলো। তখন হিয়ন অনেকটা ইমোশনাল হয়ে মিংকে সবকিছু বলতে থাকে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মিং এর বাবা ওই জমির প্রজেক্টে কাজ করত, কিন্তু সেখানের জমির মালিক অনেকদিন ধরে তার বেতন আটকে রেখেছিল, তাই সে রেগে গিয়ে গোডাউনের ভেতর তেল ছেটাতে শুরু করে আর সিদ্ধান্ত নেয় সব মাল পুড়িয়ে দিবে। কিন্তু তখনই মিং এর বাবা কারো আওয়াজ শুনতে পায় আর সেটা ছিল হিয়ন। আর হিয়ন মিং এর বাবাকে দেখে পালিয়ে যেতে নিচ্ছিল, কিন্তু মিং এর বাবা ওকে ধরে ফেলে। তখনই হিয়ন নিজের কাছে থাকা খেলনাটি দিয়ে মিং এর বাবাকে আঘাত করে চলে যায় আর যাওয়ার সময় ও মিং এর বাবার লাইটারটি ছুঁড়ে মেরে যায়, যার ফলে সেখানে আগুন লেগে যায়। আর এই আগুনেই পুড়ে মিং এর বাবা মারা গিয়েছিল আর সবাই ভেবেছিল মিং এর বাবাই হয়তো আগুনটা লাগিয়েছিল। কাহিনী আবারও বর্তমানে শিফট হয়। এখানে হিয়ন মিংকে জড়িয়ে ধরে বলে, আমি সেদিন ইচ্ছে করে আগুন লাগাইনি,
আর তাছাড়া সেটা যে তোমার বাবা ছিল এটা আমি জানতাম না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনই হঠাৎ করে ও দেখতে পায় ওদের সব কথা চ্যান শুনছিল। এটা দেখে হিয়ন ভাবে হয়তো মিং আর চ্যান মিলে ওকে দিয়ে সবকিছু স্বীকার করার জন্য এসব প্ল্যান করেছে, এজন্য ও তো অনেক বেশি রেগে যায়। তখন মিং বলে এরকমের কিছুই না, আর আমি জানতাম না চ্যান লাইনে ছিল। কিন্তু হিয়ন ওর একটা কথাও বিশ্বাস করে না আর ওর গলায় আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। চ্যান সবকিছু শুনছিল, তাই ও হিয়নকে ধরার জন্য চলে আসে। এখানে ওরা দুজন অনেক মারামারি করেন। চ্যান হিয়নকে মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই চ্যানের হিয়নের মায়ের কথা মনে পড়ে যায়, যেখানে তিনি চ্যানকে বলেছিলেন হিয়ন যাই করুক না কেন তুমি সবসময় ওকে প্রোটেক্ট করবে। এসব কথা ভেবে চ্যান আবারও ফিরে আসে আর হিয়নকে নিয়ে হসপিটালে ভর্তি করে সুস্থ করে। এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা মিংকে অনেক বেশি খুশি দেখতে পাই, কারণ এখন সবাই জেনে গিয়েছিল যে সেদিন ওই আগুনটা মিংয়ের বাবা লাগায়নি, বরং ভুল করে এসব কিছু হয়ে গিয়েছিল। এদিকে আমরা হিয়নকে দেখতে পাই, ও নিজের ভুলটা বুঝতে পারে, তাই ও চ্যানের নামে সব সম্পত্তি লিখে দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা চ্যান আর মিংকে দেখতে পাই ওরা সবকিছু ভুলে গিয়ে আবারও এক হয়ে যায়, আর এই কিউট মোমেন্টের সাথেই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।